আমি একটা কথা বলতে পারি, আমরা তো হাওয়ায় টাওয়ায় বিশ্বাসী নই, আর জ্যোতিষী শাস্ত্র আমি জানি না। একটাই বুঝি, আজকে লাল ঝান্ডা নেই বলে, আজকে বামপন্থীরা নেই বলে, আজকে আমাদের রাজ্যটা আজকে পৃথিবীর কাছে মুখ দেখাতে পারছে না। আজকে গোটা ভারতবর্ষে যে সংকট আমার রাজ্যে, সে সংকট যেটা আগে ছিল না। ফলে বামপন্থীর বিকল্প তো হতে পারে না। ফলে বামপন্থীতে যেটা উচিত, বামপন্থী জেতবার জন্য লড়াই করছে। কিন্তু আগের বারে তো নির্বাচনে রেজাল্ট খুবই খারাপ হয়েছে, মানে একটাও সিট আপনারা জিততে পারেননি, একেবারে শূন্য, বামপন্থীদের একটাও সিট নেই। এবারে কি করে আশা করছেন যে আপনারা মানে জেতা অনেক দূরের ব্যাপার, ভালো রেজাল্ট করবেন, এইটাই বা আশা করছেন কিভাবে? ঠিকই, আমি একটা কথা বলি, রামনগর বিধানসভা কেন্দ্রের ব্যাপারে আসি। রামনগর বিধানসভা কেন্দ্রে আগের বারে আপনাদের তৃতীয় পজিশনে ছিল, আপনাদের সব্যসাচী যারা যিনি প্রার্থী হয়েছিলেন তৃতীয় পজিশনে ছিলেন। এবারে রামনগর বিধানসভা কেন্দ্রে আপনাদের ফলাফল কেমন হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমরা প্রায় সমস্ত বুথেই আমরা 34 বছর ধরে কাজ করেছি। আমাদের পঞ্চায়েত, আমাদের এখানে সবটা গরিব মানুষের অংশটা খুব বেশি নয়, কিন্তু লড়াই হয়েছে, জমির লড়াই হয়েছে। আমাদের এখানকার যারা জমিদার যোদ্ধা, তার বিরুদ্ধে এখানকার মানুষরা লড়াই করেছে। আমাদের পঞ্চায়েতকে ঘিরে প্রথম যখন পঞ্চায়েত এলো, তার উন্মাদনা, তার পথ বেয়ে, লড়াই সংগ্রামের পথ বেয়ে একটা লাল ঝান্ডার প্রতি মানুষের ভালোবাসা সেটা আছে, অন্তরে আছে। এখন 34 বছর পরে মানুষ যেন মনে করেছিল বোধহয় নতুন কিছু হতে পারে, আরো ভালো কিছু হতে পারে, ভালো কিছু পেতে পারি। মানুষ গেছে না, বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তো একরকম খুব পরে, অনেক পরেই খাতা খুলেছে ওরা। সিপিএম শুরুতে, তারপরে তৃণমূল, একেবারে শেষে বলবো বিজেপি। তো কিন্তু বিজেপি এই মুহূর্তে, বিজেপির জনপ্রিয়তা যেভাবে মানুষের মনে ছড়িয়ে যাচ্ছে, আপনাদের তৃতীয় পয়সানে ফেলে দিয়ে ওরা দ্বিতীয় পয়সানে, কি করে আটকাবেন তাদের এগিয়ে যাওয়াটাকে, কি করে আটকাবেন, এরকম আপনাদের পরিকল্পনা? লাল ঝান্ডাকে তো 14 সাল থেকে এই দুটো দল চায় না, এবং এই দুটো দল তারা বোঝাপড়ার মাধ্যমে লাল ঝান্ডাকে ডিলিট করতে চায়। এটা গোটা দুনিয়াতে হচ্ছে, এখানে হচ্ছে। Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together. নমস্কার, পাবলিক আড্ডার আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের অতিথি হিসেবে যাকে আমাদের সঙ্গে পেয়েছি, তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী মেদিনীপুর সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী আশিস প্রামাণিক। অবশ্য ওনারা বলেন কমরেড আশিস প্রামাণিক। আশিস দা, আমি আপনাকে আশিস বাবু, কমরেড এসব না বলে, যেহেতু আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, আমি আশিস দা বলে সম্বোধন করলে নিশ্চয়ই আপনার আপত্তি হবে। ধন্যবাদ। তো আশিস দাকে আমরা পেয়েছি আজকের পডকাস্টে, তার সাথে কথাবার্তা বলবো। কথাবার্তা শুরুতে বলবো, আশিস দা শীত কেমন পড়েছে আগে সেটা? একেবারে শীত তো জাঁকিয়ে পড়েছে, এবং জাঁকিয়ে পড়বেও, আরো বাড়বে, যা বাড়বে 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বাড়বে বলছে। আরো বাড়বে, মানে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ যারা,
তাদের ক্ষেত্রে তাদের প্রচন্ড সমস্যা। সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা আজকের আলোচনায় আমাদের সামাজিক রাজনৈতিক সব বিষয়ে আমরা ছুঁয়ে যাব। বিশেষ করে আমাদের রামনগর বিধানসভা এলাকায় আশিস দা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী, একজন বিখ্যাত রাজনৈতিক নেতা। তো তার কাছে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সম্বন্ধে জানতে চাইব। তাদের দল অর্থাৎ সিপিআইএম এইবারের নির্বাচনে কেমন ফল করবে, কি করবে না, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবে। আশিস দা, প্রথমে আপনাকে শুরুতে জানতে চাইবো যে এইবারের ভোটে আগের বারের ভোটের তুলনায় আপনারা প্রস্তুতির দিক থেকে এগিয়ে আছেন? অবশ্যই। আমরা তো প্রস্তুতি তো শুধু ভোট এলে নিই না, আমরা জনগণের সাথে সারা বছর থাকি। সারা বছরই লেগে আছে। সারা বছর লেগে থাকি, সারা মাস লেগে থাকি। মানুষ যেখানে আছে সেখানে আমরা থাকি। যেমন যা মানে মাছ ছাড়া জল থাকে না, তেমনি আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা কিন্তু মানুষ ছাড়া থাকতে পারি না। মানে মানুষ এখানে, আমরা সেখানে। বেশ, তাই যদি হবে তাহলে এই এসআইআর এর জন্য আপনাদের প্রত্যেকটা দলকে ওই বিএলএ 2 দিতে হয়েছে। তো আপনারা সব জায়গায় কেন দিতে পারেননি বিএলএ 2? আমরা কে বলবো দিতে পারি? আমরা যেখানে সন্ত্রাস এলাকা আছে আমাদের জেলায় কিছু বুথে দিতে পারি। আর আমরা এখন বলতে পারি আমাদের রামনগরে তো ম্যাক্সিমাম বুথে, সব বুথেই আমরা শেষ পর্যন্ত এই কয়েকদিন আগে পর্যন্ত আমরা দিতে পেরেছি। নিয়মটার পরিবর্তন বারবার ঘটছে, স্বাভাবিকভাবে আমাদের পরিবর্তন ঘটবে। আচ্ছা, এই এসআইআর এর জন্য তৃণমূল কংগ্রেস প্রচন্ড আপত্তি করছে যে এই নাম বাদ দেওয়া নিয়ে ওদের আপত্তি। আপনাদের এই এসআইআর এর বিষয়ে আপত্তির ব্যাপারটা না, আমরা তো যারা ভোটার তাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের ওটার কোনো জারিজুরি নেই। আমরা তো চাই না যে ওদের ভোট থেকে নাম কেটে দেওয়াই ওদের বক্তব্য থাকতে পারে, আমাদের সেরকম কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে মৃত ভোটার কেন থাকবে, আচ্ছা স্থানান্তরিত ভোটার কেন থাকবে। আচ্ছা, এই যে ভোটার লিস্ট হচ্ছে, এতে এক একটা বুথে হিসাব করলে দেখা যাবে, এবং সেটা এখন খুলেছে ওয়ার্ডে। আমাদের রামনগরে প্রায় 9,000-এরও বেশি যারা মৃত ভোটার আছে, শিফটিং ভোটার আছে। এত মৃত ভোটার এগুলোর পরে তো থাকার কথা নয়। আমরা বারে বারে আমরা কমপ্লেন করেছি। এই এসআইআর এর ফলে কি সেই পরিবর্তনটা আপনারা আশা করছেন যে এবারে? আমরা আশা করছি, যা দেখলাম আমরা অনেকটা মৃত ভোটার, যারা স্থানান্তরিত ভোটার, তাদের যে প্রসেসটা এবারে নিয়েছে, সবটা না হলেও মোটামুটি একটা যা আশা করছিলাম খানিকটা। মানে এর দ্বারা রাজনৈতিকভাবে আপনারা লাভবান হবেন এই এসআইআর এর ফলে? যদি ঠিকমতো ঝাড়াই বাছাই করে মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটাররা যদি বাদ হয়ে যায়, তাহলে কি আপনাদের কোনো লাভের সম্ভাবনা থাকছে? আমাদের লাভ ক্ষতি তো এ তো বিরাট অঙ্কের ব্যাপার, বিরাট ব্যাপার। শুধু তো এই 9,000 10,000 ভোট কিংবা এরা বাতিল হয়ে গেলেই লাভ ক্ষতি, এটা হিসাব যারা করে, আমরা ওই হিসাবে যাই না। আমরা হিসাবে যাই যে এটা থাকা উচিত নয়। এই যে যারা মৃত, যারা স্থানান্তরিত, এটাতে ফলস ভোট দেওয়ার যে সুযোগ থাকে, ওটা আমাদের বিরোধী দলরা ব্যবহার করে। দীর্ঘদিন রাজনীতি করছেন, মাঠে ঘাটে মানুষের সঙ্গে রয়েছেন বরাবরের জন্য। আপনি কেমন হাওয়া এবারের ভোটে কেমন হাওয়া অনুভব করছেন? কারা ক্ষমতায় আসবে রাজ্যে? আগে রাজ্যের কথা বলুন। আমি একটা কথা বলতে পারি, আমরা তো হাওয়ায় টাওয়ায় বিশ্বাসী নই, আর জ্যোতিষী শাস্ত্র আমি জানি না। একটাই বুঝি, আজকে লাল ঝান্ডা নেই বলে, আজকে বামপন্থীরা নেই বলে, আজকে আমাদের রাজ্যটা আজকে পৃথিবীর কাছে মুখ দেখাতে পারছে না। আজকে গোটা ভারতবর্ষে যে সংকট আমার রাজ্যে, সেই সংকট যেটা আগে ছিল না। ফলে বামপন্থীর বিকল্প তো হতে পারে না। ফলে বামপন্থীতে জেতা উচিত, বামপন্থী জেতবার জন্যই লড়াই করছে। কিন্তু আগের বারে তো নির্বাচনে রেজাল্ট খুবই খারাপ হয়েছে, মানে একটাও সিট আপনারা জিততে পারেননি, একেবারে শূন্য। বামপন্থীদের একটাও সিট নেই। এবারে কি করে আশা করছেন যে আপনারা মানে জেতা অনেক দূরের ব্যাপার, ভালো রেজাল্ট করবেন, এইটাই বা আশা করছেন কিভাবে? ঠিকই। আমি একটা কথা বলি, আমরা যখন 77 সালে আমরা যখন বামফ্রন্ট সরকার তৈরি করি, তার আগে যুক্তফ্রন্ট সরকার, তার আগে আমাদের বড় বড় আন্দোলন, রাহুলজার জমি তার ইত্যাদি, তখন আমরা ভাবতে পেরেছিলাম যে সরকার তৈরি করব। শ্রীলঙ্কার মানুষ 3 বছর আগে একটা ভোট হয়েছে, 1% ভোট থেকে
61% ভোট পাবে। নিউ ইয়র্কের মতো শহরে আমাদের ভারতে জন্মগ্রহণ করেছে, তার রক্ত আছে, মামদানির মতন সে জিতে যাবে, যা ওখানকার সরকার ট্রাম্পও চায়নি, অথচ মানুষ জিতিয়েছে। এই যে শ্রীলঙ্কা, আমাদের পাশেই নেপাল, এই যে নেপালে তো ওগুলো তো কমিউনিস্ট চলে গণ গেল, যেন কমিউনিস্ট চলে গেল, না ওটা হয় না। ওই আকাশে যেমন অসংখ্য তারা থাকে, তার মাঝখানে লুকিয়ে থাকে, এখানেও তাই। মানুষ সুযোগ পেলেই দেবে, ভোট দিতে পারছে না তো, ভোট হচ্ছে না। এটা বলবেন না যে ভোট হচ্ছে না, তাহলে তো আপনারা বরাবরই বলেন যে মেশিনে খারাপ করে দিয়ে আপনাদেরকে ভোটে হারিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা তো আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি যে মেশিনের জন্য মানে মেশিনে কারচুপি করা যায়। তবে মেশিনে কারচুপি করা যায়, সে তো আমরা বলছি না, বিজ্ঞানীরাও বলছে। ইদানিংকালে আমরা দেখেছি, এবং আমাদের যে সারা বিশ্বের যে উন্নত দেশগুলিতে যারা আগে এই মানে ব্যালটে ভোট করতো, তারপর পরবর্তীকালে ফিরে গেছিল, তারা আবার কিন্তু ব্যালটে ফিরে যাচ্ছে। হ্যাঁ, সবাই ব্যালটের দিকেই বলতে চাইছে না, ওগুলো হচ্ছে। মানে স্বাভাবিকভাবে এখন ওটাকে করা যায় না, করা যাচ্ছে বলে কিছু বিজ্ঞানী বলছে, এবং যার জন্য আজকে গোটা ভারতবর্ষে সেই প্রশ্ন উঠেছে যে পরিবর্তনটা দরকার, কেন ব্যালট হবে। রামনগর বিধানসভা কেন্দ্রের ব্যাপারে আসি। রামনগর বিধানসভা কেন্দ্রে আগের বারে আপনাদের তৃতীয় পজিশনে ছিল আপনাদের সব্যসাচী যারা, যিনি প্রার্থী হয়েছিলেন তৃতীয় পজিশনে ছিলেন। এবারে রামনগর বিধানসভা কেন্দ্রে আপনাদের ফলাফল কেমন হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমরা প্রায় সমস্ত বুথেই আমরা 34 বছর ধরে কাজ করেছি। আমাদের পঞ্চায়েত, আমাদের এখানে সবটা গরিব মানুষের অংশটা খুব বেশি নয়, কিন্তু লড়াই হয়েছে, জমির লড়াই হয়েছে। আমাদের এখানকার যারা জমিদার যোদ্ধা, তার বিরুদ্ধে এখানকার মানুষরা লড়াই করেছে। আমাদের পঞ্চায়েতকে ঘিরে প্রথম যখন পঞ্চায়েত এলো, তার উন্মাদনা, তার পথ বেয়ে, লড়াই সংগ্রামের পথ বেয়ে একটা লাল ঝান্ডার প্রতি মানুষের ভালোবাসা সেটা আছে, অন্তরে আছে। এখন 34 বছর পরে মানুষ যেন মনে করেছিল বোধহয় নতুন কিছু হতে পারে, আরো ভালো কিছু হতে পারে, ভালো কিছু পেতে পারি, মানুষ গেছে না। বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তো একরকম খুব পরে, অনেক পরেই খাতা খুলেছে ওরা। সিপিএম শুরুতে, তারপরে তৃণমূল, একেবারে শেষে বলবো বিজেপি। তো কিন্তু বিজেপি এই মুহূর্তে, বিজেপির জনপ্রিয়তা যেভাবে মানুষের মনে ছড়িয়ে যাচ্ছে, আপনাদের তৃতীয় পয়সানে ফেলে দিয়ে ওরা দ্বিতীয় পয়সানে, কি করে আটকাবেন তাদের এগিয়ে যাওয়াটাকে, কি করে আটকাবেন, এরকম আপনাদের পরিকল্পনা? লাল ঝান্ডাকে তো 14 সাল থেকে এই দুটো দল চায় না, এবং এই দুটো দল তারা বোঝাপড়ার মাধ্যমে লাল ঝান্ডাকে ডিলিট করতে চায়। এটা গোটা দুনিয়াতে হচ্ছে, এখানে হচ্ছে। প্রস্তুতি কেমন, কোন জায়গায় দাঁড়িয়ে সংগঠন কতটা প্রস্তুত আগামী নির্বাচনের জন্য? আমাদের সংগঠন, আমরা বললাম যে আমরা কাজ করি, আমাদের যারা আছেন অনেক দুমড়ে মুচড়ে 34 বছর এক ঘরনায় আমরা কাজ করেছি। তারপরে এই যে কটি বছরে শুধু যদি আমাদের জেলা ধরেন, আমাদের এখানেও যদি ধরেন, আমাদের এখানে প্রায় 200 মামলা হয়েছে, আমাদের উপরে মামলা হয়েছে। আমাদের গোটা পূর্ব মেদিনীপুরে খুন হয়েছে, জখম হয়েছে 3500-এরও বেশি। আমাদের যারা ছিল তারা ঘরছাড়া হয়ে গেছে। এখনো কয়েকজন, তারা এখনো আমাদের গ্রামে ফিরতে পারেনি। আমাদের সব সংগঠনের অফিসগুলোকে ভেঙে দিয়েছিল। আমাদের রামনগরেও, আমাদের দীঘায় বলুন, আমাদের বিশেষ করে দীঘা আর অন্যান্য জায়গায়, এগুলোতে তারা আমাদের কাজকর্ম স্বাভাবিকভাবে চলতে দেয়নি। কিন্তু পরবর্তীকালে মানুষই আমাদের কাজে রাস্তা করে দিচ্ছে। মানুষই চায় লাল ঝান্ডা আসুক। ফলে আমরা প্রস্তুত, আমরা লড়াইতে প্রস্তুত।
জনসংযোগের ব্যাপারে বলছেন যে আপনারা আগের মতোই, মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন আর এখন যখন ক্ষমতায় নেই, জনসংযোগের ব্যাপারে কি একটু পিছিয়ে গেছে, মানে একটু হাল ছেড়ে দেওয়ার মতন মনে হচ্ছে, যে আগের মতো সেই উদ্দীপনা কি আছে দলের মধ্যে? না, এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে অন্য কিছু না। আমি যে কথা বলছিলাম একটু স্মরণ করিতে চাই। 34 বছরে আমরা একটা আলাদা ঘরানায় কাজ করছিলাম, একটা গণতন্ত্র বলেছিল। আমরা কখনো বিরোধী দলের পার্টি অফিস ভাঙতে দিই, আমরা কখনো বিরোধী দলের উপরে আমাকে মিথ্যা মামলা দিতে হবে এগুলো দিই। আমরা সরকারে আসার পরে যারা মামলায় আবদ্ধ ছিলেন, তিনি কি পার্টি করেন, কি দল করেন আমরা দেখিনি। আমরা তাদের যারা রাজনৈতিক বন্দী ছিলেন মুক্তি দিয়েছি। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কাজ তাদের সাথে আসমান জমিন ফারাক আছে। ওরা তো চায় না, যে গণতান্ত্রিক পরিবেশটা ছিল না, ফলে আমরা স্বাভাবিক কাজ করতে পারছিলাম না। আমাদের কমরেডরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছিল না। মিথ্যা মামলা, ভয়, ভীতি, খুন, জখম, আমার গোটা পূর্ব মেদিনীপুরে 53 জনের রক্ত যাওয়া, এই তো অনেক রক্তাক্ত পথ বেয়ে আমাদের এগিয়ে আজকে আমাদের পূর্ব মেদিনীপুরে আর কোনো পার্টি অফিস খোলা নেই। ওরা যে বুক বাজিয়ে বলতো এটা নয়। এইখানেই তো এখন অধুনা বিজেপি, আগে তো টিএমসি দলের নেতা ছিলেন, তিনি বলেছিলেন যে এখানে লাল ঝান্ডা তো ছেড়ে দেন, লাল ল্যাংড়াও থাকবে। আজকে তো গোটা পূর্ব মেদিনীপুরে 25টা ব্লক আর আমাদের সমস্ত পৌরসভাগুলি, আজকে অসুবিধা হচ্ছে না। মানুষই আমাদের পথ করে দিচ্ছে, মানুষই আমাদের রক্ষা করছে, মানুষই জায়গা করে দিচ্ছে, মানুষের আরও বেশি অংশগ্রহণ বাড়ছে, আন্দোলন সংগ্রাম তীব্র। হ্যাঁ, সেটা মিছিলে দেখা যায়, মিছিলে প্রচুর বামপন্থীদের দেখা যায়, মানে মিছিলে, কিন্তু ভোটে সেটা পরিবর্তন হয় না। না, হয় না, হয় না। কারণ হচ্ছে ভোট দিতে দিলে পরিবর্তন হবে। আমি যদি আপনাদের বলি, আমি গত পঞ্চায়েত নির্বাচনের কথা বলি। গত পঞ্চায়েত নির্বাচনে ওরা আমাদের এখানে পুলিশকেও ব্যবহার করা হয়েছে। যারা ভোটে দাঁড়িয়েছে আমাদের বসন্তপুর অঞ্চলে, তাদের বাড়ির সামনে বেড়া করে দেওয়া হয়েছে। কেন প্রার্থী হচ্ছে পুলিশকে ডেকে ধমক দেওয়া হচ্ছে, তার জন্য ডেপুটেশনও দিয়েছিলাম। এটা কখনো বামফ্রন্টের আমলে হতো না, আটকাতে পারেনি। প্রার্থী হয়েছে, ভোট হয়েছে, স্বাভাবিকভাবে ক্যাম্পেনিং করা যায়নি, বুথ করা যায়নি, বুথ দিতে বাধা দিয়েছে, তাতে চেষ্টা করা হয়েছে। ফলে এইভাবেই এগোবে। উন্নয়নমূলক কাজ যারা ক্ষমতায় আছেন, অর্থাৎ তৃণমূল, রামনগর এলাকার বিষয় বলুন, ওনারা উন্নয়নমূলক কাজ যেগুলো করেছেন এগুলো তো অস্বীকার করতে পারবেন না। দীঘার উন্নয়ন, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, এই সব অঞ্চলে যে পরিমাণ ভ্রমণার্থীরা আগে আসতেন, এখন তার থেকে অনেক বেশি আসছে, এবং স্বাভাবিকভাবেই কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। তো এই জিনিসটাকে আপনারা কি বলবেন, যে হ্যাঁ উন্নয়নের কাজ হয়েছে নাকি হয়নি, আপনাদের চোখে কোন? আমরা উন্নয়ন বলতে কি বুঝি এটা আগে বুঝতে হবে আমাদের। উন্নয়ন মানে আমাদের দীঘায় লোকজন আসা পারলো, এটা উন্নয়ন করে। আমরা উন্নয়নের একটা আমাদের নিজস্ব মাপকাঠি আছে। আমাদের যে কমিউনিস্ট দেশগুলো আছে তারাও সে মাপকাঠি ব্যবহার করে। আমাদের যে রাজ্যগুলি ছিল, এখন আছে আমাদের ভারতবর্ষে, তারাও একটা মাপকাঠি ব্যবহার করে। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, গরিব মানুষের পার্টি করি, আমাদের একটা উন্নয়ন বলতে আমরা বুঝি কি? উন্নয়ন বলতে আমরা বুঝি সেটা হচ্ছে গরিব মানুষ দুবেলা খেতে পাচ্ছে না। উন্নয়ন বলতে আমরা এটা বুঝি যে গরিব মানুষ তারা চিকিৎসাটা পাচ্ছে কিনা। উন্নয়ন বলতে এটা আমরা বুঝি যে আমাদের রামনগর থানা 58টা স্কুল বন্ধ হতে বসেছে, এটা আমরা উন্নয়নের পর্যায়ে ফেলি না। আমাদের স্কুল বাড়ছে কিনা, কলেজ বাড়ছে কিনা, পড়াশোনা বাড়ছে কিনা। বামফ্রন্ট আসার পরে একটা বলতে পারবে যে কোনো স্কুল নতুন করে করেছে রামনগরে? বলতে পারবে? আমি উদাহরণ দিতে পারি যে স্কুল ছুট কতটা আছে। আমি উদাহরণ দিতে পারি যে আজকে শিক্ষার মানটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। স্কুল আছে, পড়ুয়া নেই, স্কুল আছে, শিক্ষক নেই, এটা ছিল না এখানে। উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গরিব মানুষ
তার জীবনযাত্রার মান কতটা ভালো। না, এই যে কর্মসংস্থান যেটা হচ্ছে, স্থানীয় ছেলেপুলেরা যে কাজ পাচ্ছে এই হোটেল ইন্ডাস্ট্রিতে, এতে তো রোজগার বাড়ছে ওদের। আমি একটা কথা বলি, বলতে আমি যদি দীঘার কথাই বলি, দীঘা থেকে মন্দারমণি, যেটাকে দিক নির্দেশ করতে অনেক সাংবাদিকরা চাইছেন, আপনারাও চাইছেন। আচ্ছা, এখানে বোঝাতে পারবেন আমাকে, আমি কতবার ওখানে গেছি, প্রশ্ন করেছি যে মন্দারমণি থেকে কি আমাদের সৌলা থেকে একেবারে দত্তপুর পর্যন্ত এই যে পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে, কি এখানে আমাদের মৎস্যগঙ্গা গড়ে উঠছে, ফুটপাথ এখন তো যার নামে চলে গেছে, এরা কোনো ভাবনা চিন্তা করে না। আমাদের এমনই জায়গা আছে যে পশ্চিমবাংলার মধ্যে সবচাইতে বেশি মাছ যেখানে অবতরণ হয় সেটা হচ্ছে আমাদের মোহনা, ওখান থেকে চলে গেল। আচ্ছা, এই যে হোটেলগুলো আছে, লোকাল কত লোকের আছে বলতে পারা যাবে? আছে, কাজ ওরা করছে। বলতে পারবে যে কত সংখ্যা, কত সংখ্যা? আচ্ছা, বলতে পারবে হোটেল মালিকের উপকার হচ্ছে, হোটেল নেতাদের উপকার হচ্ছে যে চাঁদা নিতে, না যারা কর্মচারী আছে তাদের পিএফ বেড়েছে, ইনক্রিমেন্ট বেড়েছে, বেতন বেড়েছে? তাহলে আপনারা যদি ক্ষমতায় আসেন এবং এই যে হোটেল সেক্টর আছে আমাদের এই এলাকায়, যেটা একটা বিরাট বড় আর্থিক প্রতিফলন হয় এলাকায়, তো আপনারা এলে তাহলে কি বলছেন, যারা এখানকার স্থানীয় কাজকর্ম করছে ওই সেক্টরে, তাদের বেতন বৃদ্ধি, তাদের বোনাস ইত্যাদি ব্যাপারে আপনারা? অবশ্যই, অবশ্যই। আমরা ওইটা আগে দেখতাম, ও ক্ষেত্রে কোনো মালিকের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। তুমি এখানে ব্যবসা করো, তুমি এখানে রোজগার করো, তার একটা অংশ তুমি, তোমার যে কর্মচারী, তোমার মুখে যে আজকে খাবারটা জোগাচ্ছে, তাদেরকে তোমাকে দেখতে আর মালিক পক্ষ তো চাইবে, ওরা তো বেসরকারি, ওরা তো চাইবে যে আমি কত কম দিয়ে আমি কত বেশি মুনাফা। অবশ্যই চাইতে, গোটা দুনিয়াইটা। হ্যাঁ, কিন্তু আমরা এখানে যখন ছিলাম তখন আমরা কিন্তু তাদের সাথে এগ্রিমেন্ট হতো, তাদের নিয়ে বসতাম, কর্মচারী আর মালিকের মধ্যে দর কষাকষি হতো, সবাইকে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে সব পক্ষের লোককে রেখে যেটা হতো সেটা ফাইনাল হতো। এবং এমন কোনো বছর ছিল না তাদের বোনাস হয়নি, এমন কোনো বছর ছিল না যে তাদের 10 টাকা হলেও বাড়ে। হ্যাঁ, এইটা করতে গিয়ে যখনই মালিক পক্ষ আপনাদের কথা মেনে নিতে পারছেন না কোনো কারণে, তখন আপনারা করতেন ধর্মঘট, লকআউট ইত্যাদি ইত্যাদি যা হয় তার পরবর্তীতে। এইটার জন্য এই ব্যবসায়ীরা বামপন্থীদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখতে ভালোবাসে, কেননা এরা আমাদের ব্যবসা ঠিকমতো স্বাধীনভাবে করতে দেবে না, পদে পদে ওই ধর্মঘট ইত্যাদি দিয়ে আমাদের বাধা দেবে। এইরকম একটা অভিযোগ কিন্তু আপনাদের উপর আছে। ওটা যারা হোটেল, আমি হোটেলের ক্ষেত্রে যদি বলি, হোটেল সেক্টরের কথা বলছেন, আমি কারখানা হোক ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে এটা একটা চালু করবার চেষ্টা করেছে। কিন্তু এটাও তো ঠিক, আমি তো হোটেলের কাছে ধরি, এখন একবার জিজ্ঞেস করুন তো হোটেল মালিকরা তারা কিরকম আছে, জিজ্ঞেস করবেন তো। এখন তার ধর্মঘট করার দরকার হয় না, কারণ কর্মচারীর দিকেরটা দেখা হয় না, কারণ কর্মচারীটার দিকে দেখলে এখানকার যারা প্রশাসনে আছে, যারা নেতা নেত্রীরা আছেন, তাদের কাছ থেকে, মানে বলছেন যে নেতা নেত্রীরা যে চাঁদাটা ওদের কাছ থেকে নেন, যে আমি তথ্য প্রমাণ ইত্যাদি রেখেই বলছি। আমার অন্তত দীঘার ক্ষেত্রে পুরনো হোটেল মালিকরা যারা আছে, আমার সবাই চেন, কারণ যেহেতু আমি দীর্ঘদিন ধরে অন্তত 6টা বছর তো আমি ডেভেলপমেন্টের মেম্বার ছিলাম, ফলে আমার ওখানকার কেউ বলতে পারবে না যে আমাদের একটা পয়সা দিয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন শুধু পুজো হলে কত দিতে হয় একবার জিজ্ঞেস করে নেবেন, আমি নাম বলতে চাইছি না। আচ্ছা, এখন মোটামুটি ওই ধর্মঘটের যন্ত্রণা থেকে ওরা মুক্তি পাওয়ার জন্য নেতাদেরকে চাঁদা দিয়ে, বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে চাঁদা দিয়ে, তাদের মনের মতো চাঁদা দিয়ে তারা তাদের ব্যবসা ঠিক মতো করতে পারছেন। জগন্নাথ মন্দির, দীঘায় জগন্নাথ মন্দির একটা আলাদা মাত্রা যোগ করেছে আমাদের এই এলাকায়, কত পুণ্যার্থী দর্শনার্থী আসছেন, এবং সেক্ষেত্রে দীঘার জনপ্রিয়তা সারা দেশে নয় বিশ্বেও নাকি ছড়িয়ে পড়েছে। এই ব্যাপারে আপনি এই জগন্নাথ মন্দিরের ব্যাপারে কি বলবেন? জগন্নাথ মন্দির বড় কি রাম মন্দির বড়,
গোটা দুনিয়াতে কত ছড়িয়েছে আমি বলতে পারবো না। কিন্তু সরকার কোনোদিন বামফ্রন্টের সময় সরকারের কাজ নয় মন্দির মসজিদ করা। সরকারের কাজ হচ্ছে হাসপাতাল হবে কিনা, সরকারের কাজ হচ্ছে ওখানে কলকারখানাটা খুলবে কিনা, সরকারের কাজ হচ্ছে গরিব মানুষরা চিকিৎসা পাবে কিনা, সরকারের কাজ হচ্ছে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেটা দেখা, সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট হবে কিনা, সরকারের কাজ হচ্ছে নতুন কলেজ কি হবে, সরকারের কাজ হচ্ছে আমার যারা মেয়েরা যাদের Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together.